চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার, আমি বর্ষা নন্দী আর আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও 91.2 FM। আমরা সবাই জানি কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। তাছাড়া তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে বিশেষ প্রভাব ফেলে। তাই আজ আমরা চলে এসেছি কিভাবে কিশোর কিশোরীদের তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে দূরে রাখা যায় সেই আলোচনায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আজকের বিশেষ অতিথি শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জি, যিনি পেশাগতভাবে সাউথ 24 পরগনা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন। আচ্ছা, আপনি কি মনে করেন তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করা যেতে পারে? বিজ্ঞাপন কিভাবে তামাকের ব্যবহারকে প্রভাবিত করে, বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর মধ্যে, যদি একটু বলেন। অনেক ধন্যবাদ। ডেফিনেটলি এটা স্কুল অ্যাক্টিভিটিসের মধ্যে ঢোকানো উচিত। কেন এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে যেরকমভাবে এই স্মোকিং বা টোকা জর্দা এগুলো খাওয়া যেরকমভাবে এখন মানে স্প্রেড করছে, তাতে কিন্তু আমাদের আগামী প্রজন্মের দিকে তাকিয়ে কিছু কিছু রোগ যেগুলো নাকি ছড়িয়ে পড়ছে সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে কিন্তু এই কন্ট্রোল অ্যাক্টিভিটিসের জন্য আমাদের এটা সিলেবাসের মধ্যে হোক বা তাদের একটা কোনো সময়ের মানে আমাদের স্কুল টাইমে যেরকম হয় অনেক সময় জিরো পিরিয়ড বা একটা অ্যাক্টিভিটিসের মধ্যে ঢোকানো আমার মনে হয় খুব ভালো হবে বাচ্চাদের পক্ষে। এবং অবভিয়াসলি ওরা আমাদের হচ্ছে ফিউচার, সুতরাং এই ফিউচার প্রজন্মটা যদি আমরা ভালো করতে চাই তাহলে এটা নিশ্চয়ই ঢোকানো উচিত। টোবাকোর মধ্যে যেসব জিনিসপত্র থাকে, মানে আমি শুনেছি যে কি বেনজোয়াপাইরিন বলে একটা কিছু পদার্থ থাকে, ভিনাইল ক্লোরাইড, পোলোনিয়াম, এগুলো যেগুলো থাকে সেগুলো একটা মানে সাংঘাতিক আকারে শরীরে ক্ষতি করে এবং সেই ক্ষতির দ্বারা তাদের এমন অবস্থা হয় যে সেরিব্রোভাস্কুলার যে প্রবলেমগুলো হয়। এখন আমাদের তো মানে শরীরটা যদি ভালো না থাকে লাইফটাও ভালো হবে না। আমরা ছোটোবেলায় পড়তাম when health is gone everything is gone, তো হেলথ ইজ ওয়েলথ। এই কথাগুলো যদি আমরা মাথায় রেখে বাচ্চাদের মধ্যে এটা ঢোকাতে পারি, কারিকুলারে দিয়ে যদি ঢোকাতে পারি, আমাদের দেখুন একটা বয়সের পরে কোনো কিছুই আর ধরে বেঁধে মাথার মধ্যে ঢোকানো যায় না। তো যদি ছোট বাচ্চাদের আমি এটা বলবো না যে কিন্ডারগার্টেনে গিয়ে এই কথাগুলো বলতে, সে তারা তো বুঝবেই না, কিন্তু যদি আমরা একটু বয়সে মানে ধরুন এই 14, 15, 13, 14, 15 এই এজ গ্রুপটা যদি ধরতে পারি, তাদেরকে যদি বোঝাতে পারি যারা অলরেডি এর আসক্ত হয়ে গেছে, তাদেরকে একটা অন্য প্রোগ্রামের মাধ্যমে তাদের কীভাবে সেটা ছাড়ানো যায় সেটা না চেষ্টা করা হলো, এবং যারা ছেড়ে ফেলতে পেরেছে তাদেরকে দিয়ে এই ছোটো বাচ্চা মানে এই 13-14 গ্রুপটাকে যদি বলানো যায় যে এটা খেলে পরে কি রকমের প্রবলেম হতে পারে এবং কনসিকুয়েন্সে তাদের কি তাদের মানে হার্টের ডিজিজ হতে পারে, তাদের পালমোনারি ডিজিজ মানে লাংস এফেক্ট করতে পারে, তাদের প্যানক্রিয়াস, কিডনি, কত রকম তাদের অসুবিধে হতে পারে। মুখের ভেতরটা অনেক সময় আমরা সিনেমা দেখতে গেলে পরে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখায় গলার ওখান থেকে একটা থলে মতো বেরিয়ে আসছে এবং দাঁতের ওই দিক থেকেও খুব মানে বিকৃত রকমের একটা দৃশ্য দেখতে পারি। সেই জিনিসটা দেখলে পারি কেমন যেন একটা ভয় ভীতি যাই হোক হয় মনের মধ্যে, এবং এই ছোট বাচ্চাগুলো এই সেবন করতে করতে এমন একটা স্টেজে পৌঁছতে পারে যে আমরা তখন তাদের দেখে আমাদের এই চিত্রটা হয়তো মিলিয়ে দেখতে পারবো, কিন্তু সেইটা কি আমরা চাইবো? আমরা যদি ছোট থেকেই তাদেরকে এই কন্ট্রোল অ্যাক্টিভিটিস যেটা আপনারা বলছেন সেইটার মধ্যে যদি ঢোকাতে পারি, তাদের একটা সিলেবাসের মধ্যে যদি আমরা মানে যখন ওরা স্টার্ট করছে তখনের একটা স্টেজ, মানে যখন স্টার্ট করেনি তখন একটা স্টেজ, এবং যখন স্টার্ট করে ফেলেছে তাদেরকে বোঝানোর একটা মানে 3টে স্টেজে যদি আমরা তাদেরকে বোঝাতে পারি
তাতে কি হবে যে শুরুর আগে যদি বোঝাতে পারি তাহলে প্রিভেনশনটা হবে। অলরেডি স্টার্ট করে ফেলেছে কিন্তু একটু একটু মানে শুরু হয়েছে, খুব বেশি মানে চেন স্মোকার বা চেন ব্যাপারটা আসেনি, তাদেরকে আমরা হয়তো খুব তাড়াতাড়ি তাদের ওই নেশা থেকে মুক্ত করতে পারবো। এবং যারা অলরেডি নেশা মধ্যে পড়ে গেছে তাদেরকে যদি আমরা তাদের ওই যেরকম মানে ডিঅ্যাডিকশন করে যদি তাদেরকে ওখান থেকে বের করা যায়, এবং তাদের যে অভিজ্ঞতা তারা যখন নেশা করতো এবং যখন তারা নেশা থেকে বের হলো তাদের যে অভিজ্ঞতাটা, সেটা যদি ওই ধরুন যারা শুরু করেনি তাদের সাথে যদি শেয়ার করে এবং যারা শুরু করেছে তাদের সাথেও যদি শেয়ার করে, তাহলে কিন্তু তাদের আমার মনে হয় এফেক্টটা বেশি হবে। একটা সিলেবাসের মধ্যে আমরা যদি একটা ধরুন একটা পড়াশোনা করাই, আর যারা নাকি অলরেডি এক্সপিরিয়েন্স তাদের দিয়ে যদি বলাই, মানে ওদেরই পিয়ার গ্রুপে 2-1 বছরের ডিফারেন্স, হয়তো খুব বেশি বড় নয়, কিন্তু হয়তো একটা নেশার মধ্যে পড়ে গেছে এবং তারা হয়তো বেরোতে চাইছে, কিন্তু একলা বেরোনোটা একটু ডিফিকাল্ট জব, এবং সেই জায়গাটায় হয়তো স্কুল থেকে হেল্প করা বা যারা সাইকোলজিস্ট যাদেরকে মানে অ্যাজ অ্যান আউটসাইডার যাদেরকে কনসালটেন্ট হিসেবে আনা যেতে পারে এবং তাদেরকে দিয়ে এই নেশা থেকে যদি ওদের মুক্ত করা যায়, তাহলে আমার মনে হয় ফিউচারটা অনেক ভালো হবে ওদের জন্য এবং যে কোনো কাজেই সে যাবে। আমাদের একটা দেখতে পাচ্ছি এই ছোট ছোট বাচ্চাদের পিয়ার গ্রুপদের মধ্যে একটা ব্যাপার হয়ে যায়, তুই সিগারেট খাস, আমিও খাই, মানে মানে আমরা দুজনেই মানে উই ক্যান মানে শেয়ার দিস, মানে ইট ইজ আ শেয়ার্ড গোল, মানে তুইও সিগারেট খাবি আমিও সিগারেট খাবো, আর তুই যদি না খাস তাহলে তুই তো মানে একদমই আনস্মার্ট, তুই ঠিক মানে মানে কি বলবো যাতে আসিস নি এখনো, সেই 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 রকম ব্যাপারটা এসে যাচ্ছে। মানে স্মার্টনেসের যদি আমি মাপকাঠিটা এই সিগারেট খাওয়া ধরি, তাহলে তুই আনস্মার্ট। তো সেই জায়গাটা যদি আমরা একটা ভেঙে দিতে পারি যে না দেখো, তোমার স্মার্টনেসের মাপকাঠি এটা মোটেই নয়, তোমার পড়াশোনা বা তোমার ভোকেশন, তোমার কিভাবে তুমি তোমার লাইফে এগিয়ে নিয়ে যেতে পারবে সেইটা সব থেকে বড়, তাহলে আমার মনে হয় এগুলো মানে অনেক সেন্সিটাইজেশন দরকার, তাদের অনেক সাইকোলজিক্যাল মানে সাপোর্ট দরকার। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাড়ির পরিবেশটা তারা যেটা দেখে আসছে, বা স্কুলেও, আমি স্কুলের কথাও আমি ডিনাই করব না, অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা নাকি হয়তো ক্লাসে খাচ্ছে না, কিন্তু ডেফিনেটলি কোনো জায়গায় মানে খাচ্ছে, সেই জিনিসটাও তো বাচ্চারা ফলো করে, এবং সেই জায়গাটাতেও কিন্তু আমাদের ধরতে হবে যে কোনোভাবেই স্কুলের ভেতরে কোনোভাবেই কোনো রকম নেশার জিনিস খাওয়া চলবে না। যেরকম আমরা বলে থাকি যে মদ খাবেন না, এটা খাবেন না, সিগারেটও খাওয়া উচিত নয়, এবং তার সাথে সাথে যেটা নাকি পান বা জর্দা বা দোক্তা বা এই পান পরাগ, এগুলোও কিন্তু খুব ডেফিনেটলি বাচ্চাদের দাঁত হেলথ তাদের পক্ষে ক্ষতিকারক, সেটাও আমাদের কিন্তু বলতে হবে। সেই যেরকম হয় যে এইটা একটা ভালো জিনিস, রজনীগন্ধা খেলে পরে আমরা বিরাট মানে একটা বড় জায়গায় চলে যেতে পারবো, সেটা তো নয়। এখন বাচ্চাদের কাছে যখন নাকি আমরা তাদের টিচাররা হচ্ছে সব থেকে বড় আইডল হয়, এবং সেই সব টিচাররা যখন খাচ্ছে তখন তাদের মধ্যেও একটা হয় যে ও মুখ টিচার খাচ্ছে, সুতরাং আমি খাবো না কেন। তো তাদেরও একটা এক্সাম্পল সেট করতে হবে যে টিচাররাও খাবেন না, এবং যারা রয়েছে ভেতরে বাচ্চাদের যাতে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে যারা হেল্প করছে, তাদের মধ্যেও যেন এই জিনিসটা ঢুকে যায় যে আমরা যতক্ষণ বাচ্চাদের সাথে থাকবো ততক্ষণ আমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করব। বা আমার যদি খুব বেশি অসুবিধে হয় আমি একটা মানে ডাক্তারের কাছে যাব, কিন্তু নিজেকে এখান থেকে বিরত রাখবো। আমাদের অনেক সময় হয় যে সিগারেটটা আমরা চোখের সামনে দেখছে, সেই জিনিসটাও যেন না হয়। কোনো কোনো জায়গায় হয় কি কোনো স্কুলের প্রোগ্রাম বা কিছু এইসব জায়গায় অনেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেয়, এবং সেই জায়গায় হয়তো দেয়াল লিখন হয়েছে বা কোনো জায়গায় টাঙিয়ে দিয়েছে, সেই জায়গাতে দেখে এবার বাচ্চাটা প্রভাবিত হতে পারে। সেই সবগুলো অ্যাভয়েড করতে হবে। স্কুলের ওখান থেকে কোনোভাবেই স্কুলকে
ওখানে ওটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউ করতে পারে না। এবং তাদের স্কুলের একটা পলিসি তৈরি করা খুব দরকার, যেখানে নাকি নেশার কোনো মানে জিনিস, নেশার কোনো বা মানে টোবাকো বলুন বা অন্যরকম যাই বলুন, উইডস আছে, গাঁজা, কত রকম এখন জিনিস বেরিয়েছে, তার নামও আমাদের হয়তো জানা নেই। অনেক সময় আমরা দেখি অনেক বাচ্চা ঝিমিয়ে পড়েছে, এবং তার সেই টিচার বা তার বন্ধু বান্ধবদের জানা উচিত যে কেন হঠাৎ করে বাচ্চাদের এখন যে বাচ্চাদের যেই বয়স, সেটাতে তো তারা সবসময় চনমনে থাকবে, তারা নতুন জিনিস জানবার ইচ্ছে বা লাফিয়ে বেড়াবে, খেলাধুলো করে বেড়াবে, তারা পড়াশোনার আগ্রহ হবে। এখন অনেক বাচ্চা দেখি ঝিমিয়ে আছে। সেই ঝিমানোর ব্যাপারটা কেন হচ্ছে, সে তখনই বাচ্চাদের টিচাররা বা যারা নাকি কেয়ার গিভার রয়েছে তাদের সেই বাচ্চাদেরকে ওনারা আইডেন্টিফাই করতে পারবে। স্কুলের একটা পলিসির মধ্যে তারা এইটাকেও একটা যদি রাখে যে আমাদের কোনো বাচ্চা যদি এরকম মন মরা বা ঝিমিয়ে থাকে, তাকে আমরা জিজ্ঞাসা করব এবং তাকে আমরা ডেফিনেটলি মানে মেইন স্ট্রিমের মধ্যে আনতে চেষ্টা করব। যদি তার কোনো অসুবিধা থাকে তাকে সাপোর্ট দেওয়া, এগুলো নিশ্চয়ই আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা এটা রাখবো আমাদের নিবেদন, যে তারা যদি এটাতে হেল্প করে তাহলে বাচ্চার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। একটা কনসিকুয়েন্সেস, মানে বাচ্চাটা যখন সিগারেট খাচ্ছে বা বিড়ি খাচ্ছে বা যাই যেটাই খাচ্ছে, এখন তো বড় বড় জিনিস, মানে আমাদের সময় আমরা ছোটবেলায় যখন দেখতাম আমাদের অল্প কিছু টাকা হাতে পেতাম, আমাদের বাবা মা বেশিরভাগ জিনিসটাই কিনে এনে দিত। এখন তো সময়ের অভাবে বাচ্চাদের হাতে অনেক টাকা থাকছে, এবং তারা সেই টাকাটা দিয়ে যে কি কিনছে বা সেটা বাবা মায়ের সময় নেই, অভিভাবকেরা তাদের নিজের কাজে এত ব্যস্ত। আমি তাদেরকেও দোষ দেবো না, কেন লাইফটাই অনেক ফাস্ট হয়ে গেছে। এবার সেই ফাস্ট লাইফের মধ্যে তাদেরকেও চলতে হচ্ছে, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, তারাও দৌড়ে বেড়াচ্ছে। এবং এই দৌড়ে বেড়ানোর জায়গায় যে বাচ্চারা যে কি কিনে খাচ্ছে সেটা হয়তো অনেক সময় আমরা লক্ষ্য করতে পারি না। এবং এখন সবই কাছে কাছে অ্যাভেলেবেল। মানে আগে ধরুন একটা বাচ্চা যদি সিগারেট কিনতে যেত, যে পাড়ার কাকু বা পাড়ার দোকানের যে কাকু, সে কিন্তু একটা বকা দিত যে তুই এটা কিসের জন্য নিয়ে যাচ্ছিস, তুই কেন খাবি, তুই খাচ্ছিস নাকি, বা এই দুটো কথা বলতো। এবার সেই জায়গাটাও তো এখন নেই। কেন আমরা বাবা মারাই হয়তো বলে দেবো, আপনি আমার বাচ্চাটাকে বকছেন কি সাহসে, কোন সাহসে আপনি বকছেন। তো সেই জায়গাটা থেকেও আমাদের সমাজটা এমনভাবেই এখন মোল্ড হয়ে গেছে যে সেই জায়গাটা আর নেই যে পাড়ার কাকু বা পাড়ার জেঠু দুটো কানমোলা দিল বা বলে নিয়ে আসলো। এবং সেই জায়গায় আমাদের অনেক আইন কানুন অনেক রকম হয়ে গেছে, তারাও কেউ কারুর লাইফে ইন্টারফেয়ার করে না এবং করতেও চায় না। মানে অনেক রকম কমপ্লিকেশনসের জন্যই করতে চায় না। টিচারেরাও অনেক সময় অনেক রকম ভয় পায়। সেই জায়গায় আমরা নিশ্চয়ই বলবো যে আমরা যারা সমাজে কাজ করছি তারা নিশ্চয়ই টিচারদের কাছে এইটুকুই আমরা আমাদের আবেদন রাখবো যে টিচারেরা যদি মনে করে যে তারা বকবে না, তারা পেরেন্টসদের ডেকে তাদের সাথে আলোচনা করে যে বাচ্চাটা কিভাবে নেশাটা মুক্ত করা যায় সেই প্রচেষ্টাটা যদি করে, তাহলে অনেকটা মানে সুবিধে হবে। এবং আমি দেখেও আমি বললাম না, এতে কিন্তু বাচ্চাটা যখন বড় হবে সে বলবে যে আমাকে টোকা দেয়নি। এই টোকা না দেওয়াটাও কিন্তু আমাদের কাছে একটা বড় জিনিস হয়ে যাচ্ছে, কেন সমাজটা কিন্তু পিছিয়ে পড়বে। আমাদের পরের প্রজন্ম কি হবে, আমরা হয়তো এখন মনে করছি যে আমরা এখন আমাদের কারুর চরকায় তেল দেওয়ার দরকার নেই, কিন্তু আপনারা যখন ভাববেন যে হ্যাঁ নিশ্চয়ই আমাদের যদি পরের প্রজন্মটা ঠিক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো, তো সেইটা ভেবে যদি একটুখানি এগিয়ে নিয়ে বলা যায়, সে বাচ্চাটাকে ধরে অ্যাটলিস্ট বোঝানো, বাবু এটা খাচ্ছ তুমি, এটাতে কিন্তু এই জিনিসগুলো তোমার হতে পারে, তোমার কিন্তু লাইফে অনেক বিপদ আসতে পারে, তাতে তোমার অসুবিধে হবে, বইকে ভালো হবে না, তোমার অনেকগুলো অর্গানস যেটা নাকি মানে বিকল হয়ে যেতে পারে, এবং তার জন্য তুমি এইটা বন্ধ করো। এখন তো আমি আগে একজনের সাথে আলোচনা হচ্ছিল, যে বলছে যে কি একটা ড্রাগস পাওয়া যায়, কি ম্যারিজুয়ানা
আমার হয়তো প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে করতে পারছি না, বা সেই সব ড্রাগসও নাকি সিগারেটের মতো ওই টোবাকোর মতোই এগুলো মানে খাওয়া হয়, এবং সেগুলোও নাকি ইজিলি অ্যাভেলেবেল। এবার সেই সব ড্রাগস যদি শুরু করে দেয় তাহলে তো আমাদের তার লাইফ নিয়ে চিন্তা তো করতেই হবে। আর একটা জিনিস যেটা খুব মানে প্রকটভাবে দেখা যাচ্ছে স্কুলের, আমাদের আগে বোধহয় একটা নিয়ম ছিল, এখনো আছে নিশ্চয়ই, 100 মিটারের মধ্যে কোনো ওই সিগারেটের দোকান, মদের দোকান এগুলো থাকা একটা ইয়ে ছিল, মানে নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞাটা এখনো আছে, কিন্তু সেটা কতটা জায়গায় কত রকম ভাবে সেটা পালন হচ্ছে সেটা কিন্তু একটা বড় জিনিস। সেটা হয়তো সব জায়গায় আমরা নিষেধাজ্ঞাটা থাকলেও সেটা মানছে না লোকে। এবং আমরা যেটা দেখতে পাই স্কুলের গেটের সামনে যে ফেরিওয়ালাটা বসে, যে ভেন্ডারটা বসে, অনেক ক্ষেত্রে সেও কিন্তু ওই রজনীগন্ধা, পান পরাগ বা সিগারেট, বিড়ি এগুলো বিক্রি করে। এবং সেখানেই ওই একটা নারকেল দড়ির মতো টাঙানো থাকে যেখানে নাকি সে বাচ্চাটা খেতে পারে। এবং সেই সব ক্ষেত্রগুলো একটু স্কুল কর্তৃপক্ষকে দেখতে হবে যেন স্কুলের আশেপাশে এগুলোকে অ্যালাউ করা একদম না হয়। এবং তাতে কি হয় যে বাচ্চাটা হয়তো ভাবছে যে স্কুলের এখানে যখন পাওয়া যাচ্ছে তখন তো এটা এমন কিছু বড় জিনিস নয়, সুতরাং আমরা এটা পার্ট অফ লাইফ, মানে সুতরাং এটা বেড়ে ওঠার একটা পার্ট, আমরা খেতেই পারি। এবং আমাদের যেটা নাকি খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অনেক সিনেমাতে বা অনেক সিনেমা আর্টিস্ট যারা নাকি ধরুন একটা হাই প্রোফাইল মেনটেন করছে, মানে আমাদের কাছে তারা হিরো, এই এবং তারা যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে তখন ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যদিও নিচে একটা ছোট করে একটা ডিসক্লেমার দেওয়া রয়েছে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু সেইটা আর কতজন দেখবে? উপরে যে ক্যারেক্টারগুলো দেখা যাচ্ছে সেই ক্যারেক্টারগুলো যখন নাকি একটা স্টাইলে একটা গাড়িতে বসে একটা বিরাট বড় স্ক্রিনে দেখা যাচ্ছে, সে একটা বিশাল মানে একটা গাড়ি, তাতে সিগারেট মানে সে সেবন করতে করতে এগিয়ে যাচ্ছে বা পান পরাগ খাচ্ছে, এটাই একটা লাইফের একটা বড় জিনিস। তখন সেটা দেখে বাচ্চারা ভাবছে যে ওই লাইফটা মানে আমার ওই ওদের সাথে বরাবরই করতে গেলে পরে আমারও ওদের মতোই সিগারেট খেতে হবে, ওদের মতোই স্মার্ট হতে গেলে পরে আমার হয়তো পান পরাগটাও খেতে হবে, এবং অনেক ক্ষেত্রে হয়তো মদ গাঁজা এগুলো মোটামুটি খাবার মধ্যেই চলে আসছে। তো এই সব ক্ষেত্রগুলো আমাদের একটুখানি ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে। যারা নাকি আর্টিস্ট, যারা বড় মানে কি বলবো, তারা বলিউড, টলিউড বা হলিউডেরও লোকজন যারা নাকি অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাদের কিন্তু এটা মাথায় রাখা উচিত। কিন্তু এখন আমরা যখন সিগারেটের কারখানাটাই বন্ধ করতে পারিনি তখন আর এইসব কথা বলে কি লাভ হবে? কিন্তু চেষ্টা কিন্তু সকলের তরফ থেকেই হওয়া উচিত, এবং সবাই যদি একসাথে মিলিতভাবে সকলে এগিয়ে আসে তাহলে কিন্তু এই সেবনগুলো একটুখানি কমলে পরেও কমে যাবে। এবং তাদের আমরা আর একটা জিনিসও মানে আমার যেটা মনে হয় সোশিও কালচারাল, মানে ধরুন আমার বাবা হয়তো সে যেই কালচারে বড় হচ্ছে বা মানুষ হচ্ছে, সে একটা সন্ধেবেলায় একটা তার দুটো বিড়ি খেয়ে বা দুটো সিগারেট খেয়ে তাদের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছে, এবং সেই জায়গায় আমি যখন তার ফুট স্টেপে যখন আমি এগিয়ে যেতে চাইছি তখন আমারও মনে হচ্ছে আমিও দুটো বিড়ি টান মারি এবং দুটো সিগারেটের টান মারি। অনেক সময় সিনেমাতে দেখা যায় যে দুটো তিনটে ক্যারেক্টাররা রয়েছে, তাদের ওই একটা সিগারেটেই পরপর 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 করে সবাই একটা করে টান মারছে। এটাও একটা আনন্দের জিনিস, এবং বাচ্চারা সেটাকে খুব অ্যাকসেপ্ট করে যে আমরা যখন নাকি মানে গোল করে বসে সবাই একটা করে টান মারবো। এবং এই টানটা একটা টানের পরে যে এই যে এটা একটা হ্যাবিটে, একটা অ্যাডিকশানে পরিণত হচ্ছে, সেইটা কিন্তু সে বুঝবার আগেই কিন্তু সেটা অলরেডি অ্যাডপ্ট করে নিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের তাদেরকে বোঝাতে হবে। ওরা উল্টো পাল্টা করছে কেন? আমাদের মানে এই ফ্যাক্টরি বা এই
এসব সেক্টরটাকে আমরা তো ফটাস করে বন্ধ করে দিতে পারি না। কেন? সেখানে অনেক লোক এমপ্লয়েড রয়েছে, সেটা আবার আর একটা গল্পের মধ্যে চলে যেতে হবে। কিন্তু আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে যে এইটা কিন্তু দিস ইজ নট লাইফ, এটা কিন্তু লাইফ নয়। এই লাইফটাতে তুমি যখন যাচ্ছ তখন তোমার কিন্তু তুমি অনেক মানে প্রবলেম হবে। এবার তোমাকে তোমার লাইফের মধ্যেই থাকতে হবে এবং তোমার লাইফ যেটা হবে সেটা সুস্থ সবল রাখতে গেলে পরে তোমার এই সব জিনিসের মধ্যে তোমার ঢুকতে একদম মানে কোনোভাবেই তোমাকে ঢুকতে দেওয়া চলবে না এবং তুমিও ঢুকবে না কোনোভাবেই। তুমি ভালো থাকলে পরে, সুস্থ থাকলে পরে তুমি অনেক অনেক বড় বড় কাজ করতে পারবে আর তুমি ভালো থাকবে। আমি একটা লোককে দেখলাম, একটা বিরাট যে যখন একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে, সে একটা চুরোট খাচ্ছে। বা এখন নতুন কনসেপ্ট হুক্কা বার হয়েছে এবং বাচ্চাগুলো আমি দেখি এই ছোট ছোট বাচ্চা, মানে ছোট ছোট বাচ্চা ইন দ্য সেন্স ধরুন 15 থেকে 18-20, যদিও লেখা রয়েছে 18 বছরের নিচে তাদের অ্যালাউ করছে না, বাট 18 বছরের বাচ্চাগুলোও তো এমন কি মেন্টাল তার মানে বড় হয়ে গেছে, ম্যাচিউরিটি এসে গেছে যে সে কি করছে সে হয়তো নিজেই জানে না। সেই হুক্কা বারের মধ্যে যে সেবনটা করছে, টোবাকো সেবন, এর থেকে তো ওর অ্যাডিকশানটা বাড়ছে এবং সেই স্মোকিংটা যেটা নাকি ওই বারের মধ্যে ঢুকলে পরেই একটা অদ্ভুত গন্ধ, আমিও নিজেও গিয়ে দেখেছি যে একটা অদ্ভুত গন্ধ, মানে যেই গন্ধটা অন্য যারা নাকি সেবন হয়তো করছে না তারাও যদি এক্সেল করে তাদের কাছেও কিন্তু এটা ক্ষতিকর। এবং এই যে সমাজটা পুরো ধুয়ো, মানে একদম মানে ক্ষতিকর ধুয়ো দিয়ে আমরা জর্জরিত করে ফেলছি, সেটাও কিন্তু আমাদের সকলের জন্য এবং সমাজের জন্য খুবই বাজে, খুবই ক্ষতিকর। এবং আমরা শরীরকে সব কিছু যদি ঠিক রাখতে চাই, একটা সিগারেট খেলে ফ্রাস্ট্রেশন দূর হয় না, একটা সিগারেট খেলে কিন্তু ফ্রাস্ট্রেশনটা আরও বাড়বে, ভবিষ্যতের জন্য আরও বাড়াচ্ছি। এবং এই স্মোকিংটা যতক্ষণ না কমাবো, ততক্ষণ না আমাদের সমাজ থেকে বের করতে পারবো, ততক্ষণ কিন্তু এই ক্ষতিটাকে বাড়িয়েই যাব, কমাবো না। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ মান্ট এবং নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও 91.2 এর পক্ষ থেকে। এতক্ষণ আমরা শুনে নিলাম তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করা কতটা জরুরি। কারণ তামাক সেবন শুরুটাকে যদি আমরা আটকাতে পারি তাহলে আমরা নিশ্চয়ই তামাক মুক্ত দেশ এবং পৃথিবী গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ শ্রোতা বন্ধুদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 91.2 নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও। চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জন